নমস্কার। আপনি কি এখনও রেডিও শোনেন, নাকি আপনার চারিধারের আরও 5টা মানুষের মতন আপনিও এখন সম্পূর্ণভাবে ডিজিটাল হয়ে উঠেছেন? আপনি এখন ইউটিউবে পডকাস্ট দেখেন, আপনি স্পটিফাইতে গান শোনেন। রেডিওটাকে আর মিস করা হয় না, না? মনে আছে আপনার প্রথম রেডিও সেটটাকে, রেডিওতে আপনার প্রথম প্রিয় অনুষ্ঠানটাকে, আপনার প্রিয় রেডিও জকিকে, তার কথা বলার ধরন, বা একটা সম্পূর্ণ অজানা অচেনা মানুষের শুধুমাত্র গলার প্রেমে পড়ে যাওয়াটাকে? তখন কলিং অনুষ্ঠান হতো। সেই সময় ঘন্টার পর ঘন্টা ফোনটা নিয়ে ওয়েট করা, যদি একটা বার লাইনটা কানেক্টেড হয় তাহলে মনের মানুষটার জন্য একটা গান রিকোয়েস্ট করা যাবে, তাকে সারপ্রাইজ করা যাবে। মনে নেই না? একবার ভাবুন, আমরা যখন বড় হচ্ছি, আমাদের প্রথম প্রেমে পড়া, আমাদের প্রথম মন ভাঙা, আমাদের প্রথম মোবাইল ফোন বা প্রথম গাড়ির সঙ্গে রেডিওটা কতটা কানেক্টেড, মনে নেই না? এখন অনেকেই বলে রেডিও ইজ এ ডাইং আর্ট। সত্যি কি তাই? আসুন না, আজকে একবার স্মৃতির পাতা উল্টে শোনা যাক আমাদের রেডিও কাহিনী। চলুন আড্ডা দিই। ভারতবর্ষে রেডিওর ইতিহাস কিন্তু অত্যন্ত সমৃদ্ধ এবং দীর্ঘকালীন। 1927 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা আইবিসি দ্বারা প্রথম রেডিও সম্প্রচার শুরু হলো। কিন্তু এই জার্নি খুব বেশি দিন স্থায়ী হয় না। 1936 সালে তৈরি করা হলো অল ইন্ডিয়া রেডিও বা এআইআর, আর ভারতবর্ষে রেডিও সম্প্রচারের এটিই কিন্তু প্রধান মাধ্যম হয়ে উঠল। রেডিও খুব সহজেই কিন্তু সবার কাছে খুব জনপ্রিয়তা লাভ করে। ইনফ্যাক্ট স্বাধীনতার পরেও বিভিন্ন গ্রামাঞ্চলে, শহরের বিভিন্ন প্রান্তে রেডিওটা কিন্তু খুব পপুলার হয়ে ওঠে। স্পেশালি গ্রামের কথা বলবো, কারণ সেই সময় গ্রামাঞ্চলে বিনোদনের জন্য অন্যান্য মাধ্যম, যেরকম ধরুন টেলিভিশন বা ইত্যাদি, সেগুলো সহজলভ্য ছিল না। আর রেডিওতে সম্প্রচার হওয়া নাটক, শিক্ষামূলক অনুষ্ঠান বা নিউজ বুলেটিন সবার মধ্যে কিন্তু খুব সহজেই অত্যন্ত পপুলার হয়ে ওঠে। আমার মনে পড়ে, আমি তখন অনেকটা ছোট, মানে বেশ ছোট, বছর 5 হবে। আমাদের বাড়িতে একটা ট্রানজিস্টর রেডিও ছিল। খুব সম্ভবত আমার ঠাকুরদার আমলেরই ট্রানজিস্টর রেডিও, ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ডের। হ্যাঁ, প্যানাসনিক কিন্তু তখন ন্যাশনাল প্যানাসনিক। এটা আবার একটা মজার ইতিহাস। সেই সময় ন্যাশনাল ব্র্যান্ডটা ব্যবহার করা হতো জাপানে, মূলত কনজিউমার ইলেকট্রনিক্স কিংবা হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রি করার জন্য। আর প্যানাসনিক ব্র্যান্ডটাকে ব্যবহার করা হতো এক্সপোর্ট আইটেমস, যেরকম ধরুন ব্যাটারি বা অন্যান্য অডিও ভিজুয়াল ডিভাইসগুলোকে পৃথিবীর অন্যান্য প্রান্তে বিক্রির জন্য। ন্যাশনাল প্যানাসনিক কিন্তু 1970s 1980s অত্যন্ত পপুলার একটা ব্র্যান্ড হয়ে ওঠে সারা পৃথিবীতে। তো যাই হোক, আমাদের বাড়ির ট্রানজিস্টর রেডিওতে এবার ফেরত আসা যাক। মনে পড়ে ঠাকুমা ট্রানজিস্টরের নব ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুনতেন। যতদূর মনে পড়ে, আকাশবাণী কলকাতার মিডিয়াম ওয়েভে বাংলা গান, নিউজ বুলেটিন, এইসবই চলতো মূলত। খুব ভিভিডলি মনে নেই, তবে যতদূর মনে পড়ে, আমরা সেই সময় যে বাড়িটায় থাকি সেটা বড় রাস্তার ওপরের একটি বাড়ি। সেই বাড়িটায় দুটো ঘর ছিল, পাশাপাশি দুটো ঘর, আর ঘরের সঙ্গে লাগো একটা লম্বা বড় বারান্দা। বারান্দাটায় গ্রিল দেওয়া, আর আমাদের বাড়ির সামনে ছিল একটি চার্চের সঙ্গে সুবিশাল একটা মাঠ। সেই মাঠেই আমরা মূলত খেলাধুলো করে বড় হয়েছি আর কি। তো এই লম্বা বারান্দাটার একদম ডান দিকের প্রান্তে একটা ছোট্ট টেবিলের ওপরে রাখা থাকতো এই ট্রানজিস্টারটা। সকালবেলা করে ঠাকুমা চায়ের কাপ হাতে নিয়ে এসে আর খবরের কাগজটা সঙ্গে করে এনে এই ট্রানজিস্টারের নব ঘুরিয়ে ঘুরিয়ে সকালবেলা নিউজ বুলেটিন শুনতেন। আর বিকেলবেলা খেলে আসার পরে মা যখন ওই বারান্দার লাগোয়া একটা ঘরে বসে আমাকে পড়াতে বসেছে, তখন কানে আসতো একটা ঘ্যাড়ঘ্যাড়ানি আওয়াজ। বুঝতাম ঠাকুমা ট্রানজিস্টারের নব ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছে, এইবারে বাংলা গান বাজবে। এর পরে কিন্তু আমার ব্যক্তিগতভাবে রেডিও মেমোরি ইজ 2005 বা 2006। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, বাবা একটি মোবাইল ফোন কিনে দিয়েছেন, নোকিয়া 3310, নেভি ব্লু কালারের। আর সেই মোবাইলটাতে একটি প্রি ইনস্টলড রেডিও অ্যাপ্লিকেশন ছিল। খুব যে শুনতাম তা নয়, তবে একদিন হঠাৎ করে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি, আমার একটি বন্ধু এসে বলল, ওর ফোনের হেডফোনটা আমার কানে গুঁজে দিয়ে বলল, একবার শুনতো। তখন শুনলাম ও কোনো একটি রেডিও স্টেশনের কলিং অনুষ্ঠানে ফোন করে আমার জন্য একটি গান শোনানোর রিকোয়েস্ট করেছে।
অদ্ভুত একটা ফিলিং, মানে একটা রেডিও অনুষ্ঠান হচ্ছে, একটা লাইভ শো হচ্ছে, একজন প্রেজেন্টার আমার নাম বারবার করে নিচ্ছেন, আমার পছন্দের গানটি তিনি বাজিয়ে শোনাচ্ছেন। অদ্ভুত ফ্যাসিনেটিং একটা ব্যাপার। আর ঠিক তারপর থেকেই আমার যেন একটা রেডিওর সঙ্গে সম্পর্ক তৈরি হলো, যা আজও আনইম্প্যাক্টেড। সেই সময় অনেকগুলো রেডিও স্টেশন তৈরি হচ্ছে, অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে, পপুলার অনুষ্ঠান হচ্ছে। তবে আমার ব্যক্তিগতভাবে সবথেকে প্রিয় একটি অনুষ্ঠান ছিল, যেটা দিয়ে আমি রেডিও শোনা শুরু করলাম, তা হলো একটি স্পেসিফিক ব্রডকাস্টিং চ্যানেলের, একটি স্পেসিফিক রেডিও স্টেশনের শুক্রবার দিন করে রাত্রিবেলা, রাত্রি 9টা থেকে 1টা একটা কলিন অনুষ্ঠান হতো। অনুষ্ঠানটির নাম দিলসে, আর ভদ্রলোকের নাম জিমি টাংরি। কি অসামান্য ভয়েস লোকটার, কি স্বাচ্ছন্দ্যের সঙ্গে অচেনা অজানা লোকের সঙ্গে ফোনে কথা বলছেন, তাদের ইমোশন জানছেন, শুনছেন, আর তাদের জন্য গান শোনাচ্ছেন। নিমেষেই ফ্যান হয়ে গেলাম এই ভদ্রলোকের। 2000-এর গোড়ার দিকে কিন্তু রেডিও শিল্পে একটি আমূল পরিবর্তন আসে। ইনফ্যাক্ট 2000-এর আগে অবধি বা 2001 সালের আগে অবধি রেডিও কিন্তু প্রাইমারিলি কন্ট্রোল ছিল গভর্নমেন্ট এজেন্সি দ্বারা বা অল ইন্ডিয়া রেডিও দ্বারা আর কি। 2001 সালে ইফ আই এম কারেক্ট প্রথম রেডিওর প্রাইভেটাইজেশন হয়, আর এই সমস্ত বিভিন্ন যে রিজনাল রেডিও চ্যানেলগুলো ছিল বা রেডিও স্টেশনগুলো ছিল, প্রাইভেট স্টেশন যেগুলো ছিল, সেগুলো অনুমোদন পায়। একটার পর একটা সাকসেসফুল স্টেশন উঠে আসে, যেমন রেডিও মির্চি, ফ্রেন্ডস এফএম, ফিভার 104 FM, রেড FM, বিগ FM, এগুলো আসতে থাকে। আর এদের নানা রকম অনুষ্ঠান বিভিন্ন বয়সের লোকজনের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি পপুলার হয়ে উঠল। শুধু যে মাত্র খবর তা নয়, এখন রেডিওতে কিন্তু নানা রকমের অনুষ্ঠান হয়, বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো এই সময়টা যখন আর কি আমি মোবাইল ফোনটা হাতে পাচ্ছি 2005-06 সালের, তার আগের 2-3 বছর কিন্তু রেডিও ইজ গোয়িং থ্রু আ ট্রিমেন্ডাস রেভলিউশন, ইফ আই ক্যান পুট ইট দ্যাট ওয়ে। আর রেডিওর পপুলারিটি হঠাৎ করে যেন আকাশ ছোঁয়া হয়ে উঠল। আর রেডিওর এই সাকসেসের জন্য কিন্তু নির্দিষ্ট কিছু কারণ খুব রেসপন্সিবল ছিল। আমি যখন অ্যানালিসিস করছিলাম তখন দেখলাম যে 2001, 2, 3 সাল এই টাইমটাতে রেডিও যখন প্রাইভেটাইজেশন হয়ে গেছে, রেডিও যখন পপুলার হচ্ছে, গোয়িং আগেনস্ট দ্য স্ট্রিম অর দ্য প্রিভিয়াস নোশন, রেডিও এখন কিন্তু মাসের সঙ্গে নয়, ইন্ডিভিজুয়ালদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, যেটা একটা বৃহত্তর মাস ইম্প্যাক্ট হয়ে পরবর্তীকালে রূপ নিচ্ছে। ওয়ান অফ দ্য মেজর পিন পয়েন্টস অফ রেডিও বিং সাকসেসফুল ওয়াজ, সেই সময় রেডিও কন্টেন্ট তৈরি করছে লোকাল মার্কেটকে টার্গেট করে। তো কলকাতার জন্য কলকাতার মতন অনুষ্ঠান, বম্বের জন্য বম্বের মতন অনুষ্ঠান, দিল্লির জন্য দিল্লির মতন অনুষ্ঠান, আর সমস্ত অনুষ্ঠানই কিন্তু লোকাল ভাষায়। এমন নয় যে একটা হাব সেন্টার থেকে বা একটা হাব স্টেশন থেকে একটাই অনুষ্ঠান করা হচ্ছে আর সেটা সারা ভারতবর্ষে সব মানুষ ওই একটাই অনুষ্ঠান শুনছেন, এটা নয়। আমি আমার মতন, আমার ইচ্ছে অনুযায়ী, আমার ভাষায় একটা অনুষ্ঠান শুনতে পারছি, অ্যান্ড ইট ইজ কোয়াইট এ থিং অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। দ্বিতীয়ত, এই অনুষ্ঠান যারা করছে সেই সময় তারা আর ব্রডকাস্টার নন বা তারা প্রেজেন্টার নন। একটা খুব নতুন প্রফেশন উঠে এলো, খুব কুল একটা প্রফেশন উঠে এলো, যাদেরকে আমরা জানলাম রেডিও জকি বলে বা আরজে বলে। আরজে মীর, আরজে অর্ণবী, আরজে নাভেদ, আরজে জিমি টাংরি, এরা একটা সেন্সেশন তৈরি করলেন যে কথা বলা বা কথা বলে চাকরি করাটা কতটা কুল হতে পারে। ওদের ইন্টারঅ্যাক্টিভ শো, ওদের শ্রোতাদের সঙ্গে কথা বলার ধরন, কল ইন অনুষ্ঠানগুলোতে শ্রোতাদেরকে গান শোনানো, এই সমস্তটাই যেন রেডিওকে খুব পার্সোনাল করে তুলল। এমন নয় যে একটা অনুষ্ঠান তৈরি হচ্ছে বা একটা অনুষ্ঠান ব্রডকাস্ট করা হচ্ছে আর আমি শুধুমাত্র কানে হেডফোনটা লাগিয়ে শুনে গেলাম। এই অনুষ্ঠানগুলোতে আমিও কন্ট্রিবিউট করার একটা সুযোগ পেলাম শ্রোতা হিসেবে, যেটা কিনা রেডিওকে পপুলার করতে আরও সাহায্য করলো। আর তৃতীয়ত যেটা আমার মনে হয়েছে যে রেডিওটা অ্যাফোর্ডেবিলিটি ওয়াইজ কিন্তু সহজলভ্য ছিল কম্পেয়ার টু টেলিভিশন। আপনি ভাবুন, টেলিভিশন কেনার থেকে কিন্তু একটা রেডিও কেনা একটু হলেও সহজ ছিল। সুতরাং লোকাল ভাষা, লোকাল কন্টেন্ট, আরজেদের ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, আর রেডিও বিং লেস এক্সপেন্সিভ দ্যান এ টেলিভিশন, রেডিওকে পপুলার করে তুলল। মোটামুটি গোটা ইউনিভার্সিটি জীবনটাই রেডিও শুনে কাটিয়ে দিলাম।
একবার মনে করে দেখুন 2006, 7, 8 এই সময়টা রেডিও ওয়াজ আ ফিনোমেনা। মানে রেডিওর সাকসেস সেই সময়টাই কিন্তু অভূতপূর্ব। আর রেডিওর বিস্তারের সঙ্গে সঙ্গে রেডিও জকি অলসো বিকেম আ থিং। ইটস আ কুল প্রফেশন। আর আমার মতন অনেকেই সেই সময়টায় রেডিও জকি হওয়ার স্বপ্ন দেখা স্টার্ট করে দিয়েছে। ওদের মতন কথা বলা, ওদের মতন সেন্স অফ হিউমার, ওদের মতন অচেনা অজানা লোকের সঙ্গে ইন্টারাক্ট করার ক্ষমতা, এই সব কিছুই যেন আরজেদেরকে সাধারণ মানুষের থেকে একটু আলাদা করে দিয়েছিল। মনে পড়ে রেডিও মির্চি অফিসটা তখন শান্তিনিকেতন বিল্ডিংয়ে, কেম্যাক স্ট্রিটে। আর রেডিও জকি হান্ট কিন্তু তখন খুব ফ্রিকুয়েন্টলি হয়। তো এমনই একটা সময় 2006-এর শেষের দিকে রেডিও মির্চি হঠাৎ করে রেডিওতে অ্যানাউন্স করলো যে অমুক একটা সময় তারা আরজে হান্ট করছে, যারা যারা ইন্টারেস্টেড অমুক একদিন শান্তিনিকেতন বিল্ডিংয়ে এসে অডিশনে চলে এসো আর কি। আমিও স্বপ্ন দেখা শুরু করলাম, আর শুরু হয়ে গেল বাড়িতে প্র্যাকটিস করা। খবরের কাগজ পড়ছি, আরজে মীর কিংবা অন্যান্য আরজেদের মতন কথা বলা প্র্যাকটিস করছি, পরিষ্কার করে কথা বলার চেষ্টা করছি, যাতে গিয়ে ওই অডিশনটা আমি ক্র্যাক করতে পারি। সেই সময়টাতে স্বপ্ন দেখাও শুরু হয়ে গেছে যে আমি ধরে নিয়েছি যে মোটামুটিভাবে আমি রেডিও মির্চিতে সিলেক্টেড হয়ে গেছি, আমি একজন আরজে হয়ে গিয়েছি, ভাষায় কথা বলার চেষ্টা করছি, আমার একটা নিজের অনুষ্ঠান আছে, আমি একদিন অনুষ্ঠান করছি, একজন মানুষ ফোন করেছে আর আমি সেই কলটা কেমন করে হ্যান্ডেল করছি। তো স্বপ্নের মায়াজাল কিন্তু বোনা স্টার্ট হয়ে গেছে, তখনও অডিশনটা হয়নি। এইবারে যেদিন অডিশন ছিল সেই দিন সঠিক সময় কেম্যাক স্ট্রিট পৌঁছে গেলাম, শান্তিনিকেতন বিল্ডিংয়ের তলায়। ও মা, গিয়ে দেখি সেখানে ঠিক ঠিক করছে ভিড়। আমার মতন বুঝতে পারলাম অনেকেই কিন্তু স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল আরজে হওয়ার। আমার মতনই কিন্তু অনেকে ভাবছিল তাদেরও একটা নিজস্ব হবে, তাদেরও একটা ফ্যান ফলোয়িং তৈরি হবে, তারাও একটা স্পেসিফিক স্টাইলে কথা বলবে, গান শোনাবে, ইন্টারঅ্যাক্ট করবে। তো আই ওয়াজ নট দি অনলি ওয়ান। কিন্তু যখন ইন্টারভিউয়ের এই অডিশনের লাইনটায় পৌঁছলাম তখন দেখলাম যে লাইনটা কিন্তু সুবিশাল। মানে বিল্ডিং ছাড়িয়ে তলায় লাইনটা এসে ফুটপাতের ওপরে ঠিক ঠিক করছে মানুষের ভিড়। প্রত্যেকে আরজে হতে চায়, প্রত্যেকের চোখ ভরা স্বপ্ন, আমারই মতন। কিন্তু পরের দিন আমার ছিল সেমেস্টারের পরীক্ষা। বুঝতে পারলাম যতক্ষণে আমি লাইনটায় দাঁড়িয়ে অডিশনটা দেব, অডিশনটা শেষ হবে, বাড়ি ফিরে কিন্তু আমার আর পড়ার সময়টা থাকবে না। এর কিছুদিন পরে রেডিও মির্চি একজন নতুন আরজেকে ইন্ট্রোডিউস করলো। বুঝতে পারলাম এই নতুন আরজেও হয়তো সেই দিন শান্তিনিকেতন বিল্ডিংয়ের তলায় কেম্যাক স্ট্রিটে অডিশনের লাইনে দাঁড়িয়েছিল, আরজে হান্টের অডিশন লাইনে। তার হয়তো পরের দিন সেমেস্টার পরীক্ষাটা ছিল না, সে লাইনে দাঁড়িয়েছিল ঘন্টার পর ঘন্টা, অডিশন দিয়েছিল, ক্র্যাক করেছিল, ট্রেনিং হয়েছে তার। হওয়ার পরে হি ইজ দ্য নিউ ফেস অফ রেডিও মির্চি। আর আমি এখনও শ্রোতা। মাঝের কয়েকটা বছর বাস্তবের সঙ্গে সম্পর্ক গড়তে গড়তেই চলে গেল। সেই সময় কলকাতা শহরে অনেকগুলো রেডিও স্টেশন তৈরি হয়েছে, আর বেড়ে চলেছে রেডিও জকিদেরও সংখ্যা। কিন্তু এই বেড়ে চলা রেডিও জকিদের মধ্যে কিছু স্পেসিফিক রেডিও জকি যারা আমাদের মনে একটা পার্মানেন্ট জায়গা করে নিলেন, সেই লিস্টে যার নাম সবার প্রথমে আসে তিনি হলেন মীর আফসার আলী। দীপাঞ্জন ঘোষ, তারপর আরজে অয়ন্তিকা, আরজে নাভেদ। মীর কিন্তু তখনও সকালম্যান মীর নয়, মীর তখনও আরজে মীর। মীর একটা ব্রেকফাস্ট শো করে যার নাম হ্যালো কলকাতা, মীর আর অর্ণবী। আর এই শোটা নর্মালি আমি মিস করতাম না। সালটা 2010, আমাদের বাড়িতে রেডিওটা মোটামুটি একটা কনস্ট্যান্ট হয়ে গিয়েছে। আর আমি তখন সদ্য চাকরি জীবনে পদার্পণ করেছি আর কি। আমাদের বাড়ি থেকে, আমরা তখন যে জায়গায় থাকি, আমাদের বাড়ি থেকে আমার যে অফিসটি সেটা বেশ খানিকটা দূরে, 2 ঘন্টা মতন যেতে লাগে। 2টো অটো, একটা মেট্রো, একটা বাস চেঞ্জ করে আমাকে অফিস পৌঁছতে হয় সকাল 9:30-র মধ্যে। রিপোর্টিং টাইম 9:30। আর 9:30টায় অফিস পৌঁছানোর জন্য আমাকে নর্মালি 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হতো। সকালে ঘুম ভাঙতো রেডিওর আওয়াজে। ঘুম থেকে আমাদের বাড়িতে সবার প্রথমে উঠতেন আমার মা, আমার অফিস যাওয়ার আগে খাবার দাবার বানিয়ে দেওয়ার জন্য। আর ঘুম থেকে উঠেই মা রেডিওটা চালিয়ে দিতেন। আর সেই সময় সকালবেলা রেডিও মির্চিতে হতো জগন্নাথ বসুর কালীকথা অনুষ্ঠানটি। খুব সহজেই কালীকথা আমাদের দৈনন্দিন জীবনের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়ালো।
আমি ঘুম থেকে উঠছি, আমি ব্রাশ করছি, আমি ব্রেকফাস্ট করছি, আমি জামা কাপড় পরছি, আমি জুতো মোজা পরছি, আমি আমার অফিসের ব্যাগটা গুছিয়ে বাড়ি থেকে যখন বেরোচ্ছি, তখনও কালী কথা হচ্ছে শেষের দিকে 6:55, 6:58 এরকম একটা সময়। বাড়ি থেকে বেরিয়ে যখন আমি প্রথম অটোতে উঠলাম, কানে হেডফোনটা লাগালাম, সকাল 7টা, ওপার থেকে গুড মর্নিং বলে উঠল মীর। শুরু করলো তার শো হ্যালো কলকাতা। পরের 3টে বছর এইভাবেই আমার দিনগুলো কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে মীরের শো শোনা, বিভিন্ন কলারেরা মীরকে ফোন করছে, মীর তাদের সঙ্গে কথা বলছে, মীরের কথা বলার স্টাইল, মীরের উচ্চারণ, মীরের ভয়েস মডিউলেশন, মীর যে ধরনের গান বাজাতো, সব কিছু মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। আর অফিস থেকে সন্ধেবেলা 6:30টায় বেরোনোর পর যখন বাসে উঠতাম, বাসে উঠে প্রথমেই ইয়ারপ্লাগটা লাগাতাম, কারণ মোস্ট প্রবাবলি সন্ধ্যে 7টা থেকে বা 6টা থেকেই দীপ আর অয়ন্তিকার মির্চির ডিএনএ অনুষ্ঠানটি রেডিও মির্চিতে শুরু হয়ে যেত। বেশ ভালোই কাটলো দিনগুলো। 2013 সাল অগস্ট মাসে প্রথম গাড়ি কিনলাম। এখন হয়তো অত সকালবেলা আর বেরোতে হতো না, কারণ অফিস যাওয়াটা এখন কম্প্যারেটিভলি ইজিয়ার, কিন্তু রেডিও শোনাটা কম্পালসারি। এখন আমি বাড়ি থেকে বেরোই 7:30 কিংবা 7:45। গাড়িতে উঠেই প্রথম রেডিওটাকে অন করি। মীর এখনও আমার যাত্রার নিত্যসঙ্গী। আমি সাধারণত খুব একটা চেঞ্জ পছন্দ করি না, বা আমার নতুন কিছুর সঙ্গে অ্যাডাপ্ট করতে বেশ সময় লাগে। তাই আমি রেডিও স্টেশন যে খুব সুইচ করে করে শুনতাম তা কিন্তু নয়। থ্রু অ্যান্ড থ্রু আমি রেডিও মির্চি শুনেছি। তার মূলত দুটো কারণ। একটা হচ্ছে যে নতুন একটা স্টেশন খুঁজে বার করে তার আরজেদেরকে ভালো লাগানো, বা তাদের কথা বলার স্টাইল বা তাদের টেস্ট অফ মিউজিকের সঙ্গে অ্যাকাস্টামড করাটা ইজ সময় সাপেক্ষ। আর দ্বিতীয়ত আমার যেটা বরাবর মনে হয়েছে সেটা হলো যে রেডিও মির্চির গোটা প্যাকেজিংটা ওয়াজ ভেরি গুড। মানে রেডিও মির্চির আরজেদের কথা বলা, রেডিও মির্চির অনুষ্ঠানগুলির কন্টেন্ট, রেডিও মির্চির মিউজিকের টেস্ট, এই সবটা মিলিয়ে আমার খুব ভালো লাগতো। তাই দীর্ঘদিন আর কি রেডিও মির্চিটাই আমি শুনতাম। অন্য কোনো রেডিও স্টেশন কিন্তু সুইচ ওভার করার কথা ভাবিও নি। আর রেডিও মির্চি শোনার পেছনে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স ছিল আরজে মীর। ইন বিটুইন আরজে সোমক বা আরজে অগ্নিও এসে গেছে। ওরা অন্যান্য আরজেদের সঙ্গে প্রোগ্রাম করছে, বা কখনো সখনো নিজেদের স্ট্যান্ডঅ্যালোন শো করছে। কোনো আরজে না আসাতে ওরা শোগুলো পাচ্ছে। তো যাই হোক, ওরা করা শুরু করেছে আর কি। হঠাৎ একদিন 2022 সাল 30শে জুন মীর ডিসাইড করলো যে মীর আর আরজে হবে না, আরজে থাকবে না। মীরের গলা হ্যালো কলকাতায় বা হাই কলকাতায় থামবে। সকালম্যান এবার বাড়ি যাবে। সেই সময়টা ভাবুন, ইন্টারনেট কিন্তু আমাদের পকেটে পকেটে, বাড়িতে বাড়িতে চলে এসেছে। আমি যে সময় থেকে রেডিও শোনা শুরু করলাম তখন কিন্তু রেডিও আর রেডিও জকির মধ্যে আর শ্রোতাদের মধ্যে একটা আলো আঁধারি সম্পর্ক ছিল। লোকটার গলা শুনে তাকে ভিজুয়ালাইজ করা, সে কেমন দেখতে হতে পারে, সে কেমন জামা কাপড় পরতে পারে, তার স্বভাবভঙ্গি কেমন হতে পারে, এখন কিন্তু খুব ওপেন। 2022 সালে কিন্তু একজন রেডিও জকিকে আমি সামনে দেখতে পারি। সে এখন শুধুই যে মাত্র রেডিও করছে তা নয়, সে ইউটিউব শর্টস বানাচ্ছে, সে ভিডিওস বানাচ্ছে, সে আরও 4টে অনুষ্ঠান করছে, তার একটা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স রয়েছে। তো সেই পর্দাটা আর নেই, সাসপেন্সটা আর নেই, ক্লাইম্যাক্সটাও নেই আর। এমন নয় যে সোমক অগ্নির তৈরি করা বিভিন্ন ভিডিওস শর্টস ভালো লাগছে না, তা নয়, কিন্তু কোথাও গিয়ে আস্তে আস্তে এটাও বুঝতে পারছিলাম যে রেডিও বা রেডিও জকির যে এসেন্সটা রয়েছে সেটা হয়তো আস্তে আস্তে কমে যাচ্ছে। রেডিও জকিরা যারা কিনা আগে সোকল ধরাছোঁয়ার বাইরে ছিল, তাদেরকে আমি দেখতে পারছি, তাদেরকে আমি বুঝতে পারছি। রেডিওটা কোথাও যেন আস্তে আস্তে একটা ইন্টারনেটের সঙ্গে কম্পিটিশনে পড়ে গিয়ে সেকেন্ডারি হয়ে যাচ্ছে। রেডিও ইজ নো মোর জাস্ট আ ভয়েস। কম্পিটিশনের সঙ্গে তালে তাল মেলাতে গিয়ে রেডিওটাও যেন কেমন একটা অডিও ভিজুয়াল মিডিয়াম তৈরি হয়ে যাচ্ছে। অনেকেই মনে করেন 2010 সালের পর থেকে পৃথিবী জুড়ে রেডিওর বিস্তার কিন্তু ক্রমাগত পড়তে শুরু করলো। ইন্টারনেট রেভলিউশনের পরে স্মার্টফোন বিকেম দ্য নেক্সট বিগ থিং। সস্তার মোবাইল ডেটা, উন্নত প্রযুক্তি মানুষকে আরও বেশি করে ইনক্লাইন্ড করলো অনলাইন কন্টেন্ট খুঁজে বার করাতে। ডিজিটাল রেভলিউশন হয়ে গেছে 2016 সাল। ভারতবর্ষে মোবাইল ডেটার দাম নাটকীয়ভাবে কমে গেছে। আর এই ব্যাপারটাকেই পাথেয় করে অনলাইন প্ল্যাটফর্মস যেরকম ইউটিউব, স্পটিফাই বা অ্যাপেল পডকাস্ট আরও বেশি করে পপুলারাইজ হওয়া স্টার্ট হলো। এটাতে গেল একটা দিক। অন ডিমান্ড কন্টেন্ট কী করলো, মানুষকে নিজের ইচ্ছে মতন কন্টেন্ট খুঁজে বার করতে সাহায্য করলো। নিজের ইচ্ছে মতন, নিজের টেস্টের ওপর বেস করে, নিজের প্রেফারেন্সের ওপরে বেস করে মানুষ এখন কন্টেন্ট খুঁজতে পারে।
শুনতে পারে, এটা ছাড়াও দেখতে পারে। আর এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলির সোফিস্টিকেটেড অ্যালগরিদম মানুষজনকে কন্টেন্ট সাজেস্ট করা স্টার্ট করলো বেসড অন দেয়ার টেস্ট, প্রেফারেন্স, ডেমোগ্রাফি, লাইকস অ্যান্ড ডিসলাইকস। আর অন্যদিকে এই ডিজিটাল রেভলিউশন একটা নতুন সেগমেন্ট অফ কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার্স তৈরি করলো, যারা অডিও ভিজুয়াল গোটা মিডিয়ামটাকে অনেক বেশি ডেমোক্রেটাইজ করে দিল। এখন যে কেউ একটা ক্যামেরা খুলে একটা কন্টেন্ট তৈরি করতে পারে, আপনি দেখতে পারেন, সেগুলো ব্রডকাস্ট হচ্ছে, পাবলিশড হচ্ছে। সুতরাং কন্টেন্টের পরিধি কিন্তু অনেকটা বেড়ে গেল। আমি এখন আমার ইচ্ছে মতন লোককে দেখতে পারি, শুনতে পারি, তাদেরকে ফলো করতে পারি। রেডিও, যেটা কিনা প্রিডমিনেন্টলি সাকসেসফুল হয়েছিল লোকালাইজড কন্টেন্টের জন্য, এখন যেন খেলাটা পুরো ঘুরে গেল। মানুষ এখন শুধুমাত্র লোকালাইজড কন্টেন্ট দেখতে চায় না, মানুষ এখন অনেক বেশি গ্লোবাল কন্টেন্ট চায়। আর এই ইউটিউবের মতন প্ল্যাটফর্ম বা স্পটিফাইয়ের মতন প্ল্যাটফর্ম মানুষকে নিয়ে যাচ্ছে পৃথিবীর দোরগোড়ায়, যেখানে কিন্তু কন্টেন্ট অনেক বেশি খোলা, অনেক বেশি ইজিলি অ্যাক্সেসেবল, আর মানুষ চুজ করতে পারে কোনটা শুনবে আর কোনটা শুনবে না তাকে। রেডিও মির্চিও এই সময় মীরের একজন রিপ্লেসমেন্ট খুঁজছে যে কিনা ব্রেকফাস্ট শোটা করবে। একদিন সোমক করছে, একদিন অগ্নি করছে, কোনো দিন দুজনে মিলে ওরা করছে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে জমছে না ব্যাপারটা। মীর যেরকমভাবে শোটা করতো সেই রকমভাবে যেন আর হচ্ছে না। তো একদিন অফিস যাচ্ছি সকালবেলা, রেডিও মির্চি শুনতে শুনতে কোনো একটা কারণে বিরক্ত হয়ে গিয়ে একটা লম্বা হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম ওদের রেডিও মির্চির হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর বললাম যে দয়া করে মীরের শোটা সোমক কিংবা অগ্নিকে দিয়ে করাবেন না, ওরা অত্যন্ত খাজা পারফর্ম করছে, অন্য কাউকে দিন, এদেরকে দিয়ে করাবেন না। আমি তো মেসেজ করে দিয়েছি, করে আমি অফিস চলে গেছি, আমার দিন শুরু হয়ে গেছে, আমি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি, আর ভুলেই গেছি যে আমি মেসেজটা পাঠিয়েছিলাম, এটা জেনে যে আমার মেসেজটা অনিবার্যভাবে কেউ পড়বে না। ওমা, দুপুর 12টা 12:30 হবে, আমার মোবাইল ফোনটা বেজে উঠলো, ফোনটা রিসিভ করলাম, ওই পার থেকে দুজন আমাকে বলল, হ্যালো রাজস্বী, এরকম আমরা রেডিও মির্চি থেকে অগ্নি আর সোমক বলছি, আপনার মেসেজটা পেলাম, একটু খুলে বলবেন যে আমাদের কি কি আপনার ভালো লাগে না এক্স্যাক্টলি, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক অন আওয়ারসেলভস, যাতে গিয়ে আমরা আপনাকে ভালো লাগাতে পারি। পরের 30টা মিনিট আমাদের মূলত আলোচনা হলো মীরকে নিয়ে, মীর কতটা ভালো, মীর কীভাবে শোটা চালাতো, মীরকে আমার কেন ভালো লাগে, আর সোমক অগ্নিকে কেন ভালো লাগছে না, এই বিষয়ে। সোমক কিংবা অগ্নির এই কথোপকথনটা কোনোদিনই মনে থাকবে না, মনে থাকা সম্ভব নয়, কিন্তু একজন শ্রোতার পক্ষে একটা সার্টেন টাইম, যেখানে আই হ্যাড অলমোস্ট মেড আপ মাই মাইন্ড টু সুইচ দ্য রেডিও স্টেশন, একটা কেমন আধ ঘন্টার ফোন কল কেপ্ট মি গ্লুড ফর দ্য নেক্সট 2 years। এরপর সোমকের শো শোনা শুরু করলাম, আস্তে আস্তে সোমককে ভালো লাগলো, সোমক ইভলভ করলো, ওর প্রেজেন্টিং স্কিল, ওর সেন্স অফ হিউমার, ওর কথা বলার স্টাইলও কিন্তু অনেক ম্যাচিওর হলো। প্রায় 10-10টা বছর রেডিও মির্চি শোনার পর সেই দিন প্রথম রেডিও স্টেশনটাকে সুইচ করলাম অন্য একটা স্টেশনে, যেদিন জানতে পারলাম সোমক রেডিও মির্চি ছেড়ে দিয়ে অন্য একটা স্টেশন জয়েন করলো। রেডিও মির্চি ছাড়লাম কিন্তু প্রাইমারিলি সোমকের জন্যই, এখন ওর শো শুনি, ফলো করি। অনেকে মনে করেন যে রেডিও ইজ এ ডাইং আর্ট, যত বেশি অনলাইন প্ল্যাটফর্মস যেরকম ইউটিউব, স্পটিফাই, অ্যাপল পডকাস্ট পপুলার হবে, তত বেশি করে আস্তে আস্তে রেডিও কিন্তু ফেড আউট করে যাবে। আমার কিন্তু ভিন্ন মত এই ব্যাপারটা নিয়ে। একটা মিডিয়ামের উত্থানের কারণে বা একটা মিডিয়ামের উত্থানের জন্য কিন্তু নেসেসারিলি অন্য একটা মিডিয়ামের পতন হওয়ার দরকার লাগে না, কোএক্সিস্ট করা যেতে পারে ইকুয়ালি ক্রিয়েটিভ কিংবা কম্পিটিটিভ থেকে। কন্টেন্টের ওপরে, শুধুমাত্র কন্টেন্টের ওপরেই কিন্তু ভর করে দুটো প্ল্যাটফর্ম ইন্ডিভিজুয়ালি নিজের ইন্ডিভিজুয়ালিটিকে রেখে সাস্টেন করতেই পারে। আর আমার মতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়েজ অফ দিস কোএক্সিস্টেন্স ইজ এই দুটো সেপারেট মিডিয়ামের একে অপরের ইনহারেন্ট স্ট্রেংথগুলোকে রিয়েলাইজ করা, অ্যাপ্রিসিয়েট করা আর অ্যাপ্রোপ্রিয়েট করা। দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্ম যেরকম ইউটিউব, স্পটিফাই বা অ্যাপল পডকাস্ট আমাদেরকে অনেক বেশি পার্সোনালাইজড কন্টেন্ট দেয়, অনেক বেশি গ্লোবাল কন্টেন্ট দেয়। এরা আমাদের টেস্ট বোঝে, আমাদের প্রেফারেন্স বোঝে, আমাদেরকে সেই সমস্ত কন্টেন্ট দেখায় বা শোনায় যেগুলো আমরা পছন্দ করি। সো নো ডিনাইং দ্যাট। কিন্তু অন দ্য ফ্লিপ সাইড ট্রেডিশনাল রেডিওর কাছে এমন একটি অস্ত্র রয়েছে যেটা কিন্তু আজও অবধি এই অনলাইন প্ল্যাটফর্মগুলির কাছে নেই, সেটা হলো স্পন্টিনিটি। ভাবুন, আমরা কিন্তু একটা রেডিও শো শুনতে শুনতে যদি কোনো কথা বলতে ইচ্ছে করে, আমরা কিন্তু সেই রেডিও স্টেশনে ফোন করে ওই রেডিও জকির সঙ্গে কথা বলতে পারি, তার সঙ্গে আমাদের মতের আদান প্রদান করতে পারি।
যেটা কিন্তু এখনও পর্যন্ত এই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে হয় না। তো রেডিও যদি এই ব্যাপারটাকে আরও বেশি করে লেভারেজ করতে পারে, রেডিওর পপুলারিটি কিন্তু কোনোদিনই কমবে না। আমরা তো দিনের শেষে সোশ্যাল অ্যানিমেল, আমরা তো মানুষের সঙ্গে মিশতে পছন্দ করি, আমরা তো কথা বলতে ভালোবাসি। তো যত বেশি কন্টেন্ট একটা ডায়ালগ হবে ইনস্টেড অফ আ মোনোলগ, রেডিও কিন্তু তার পপুলারিটি আবার রিগেইন করবে, এতে হারানোর কিন্তু কিছু নেই। দ্বিতীয়ত, যদি আবার পেছন দিকে ফিরে তাকাই, রেডিও কিন্তু বরাবরই একটা কমিউনিটি বেসড মিডিয়াম, যেটা লোকাল মার্কেটকে টার্গেট করেছিল, যার জন্য রেডিও পপুলার হয়। এই অনলাইন প্ল্যাটফর্মগুলি যতই কন্টেন্ট ক্রিয়েট করে নিক না কেন, এখনও পর্যন্ত কিন্তু সেই কমিউনিটি ফিলিংটা জেনারেট করতে পারেনি। রেডিও অনেকের মতেই কিন্তু ডাইং আর্ট হতে পারে, বাট ইট ইজ স্টিল অ্যান আর্ট, ইটস আ পিস অফ আর্ট। রেডিও কিন্তু এখনও সেই কমিউনিটি ফিলিংটা দিতে পারে। আমি কিন্তু বাড়ি ফেরার সময় এখনও যখন রেডিও শুনি, আমার মনে হয় যে ইট ইজ ভেরি ওয়ান টু ওয়ান অ্যান্ড নট ওয়ান টু মেনি। রেডিও মিডিয়ামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারটা, মানুষের এই সাইকিটাকে আরও বেশি করে অ্যানালিসিস করা, জানতে চাওয়া যে তারা কী শুনতে চায়, কেমন করে শুনতে চায়। তাহলেই দেখবেন যে যে ধরনের কন্টেন্ট ওরা ক্রিয়েট করবে, তৈরি করবে, বানাবে, সেগুলো কিন্তু অনেক বেশি লিসনার ফ্রেন্ডলি হবে। সবসময় কিন্তু আমরা কন্টেন্ট দেখতে পছন্দ করি না, কখনো কখনো মনে হয় কিন্তু ফোনটাকে সাইডে রেখে শুধুমাত্র ইয়ারপ্লাগটা লাগিয়ে একটু শুনি, একটু শান্ত হয়ে একটা মানুষের কথা শুনি, কথাগুলোকে বুঝি, ভাবি, একটু ভেতরের সঙ্গে নিজের মনের সঙ্গে কথোপকথন হতে পারে। রেডিও কিন্তু সেটা পারে। ইউটিউব, স্পটিফাই, অ্যাপেল পডকাস্ট কিন্তু এখনও সেটা পারে না। এবার অনেকেই বলবেন যে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে খুব ভালো পডকাস্ট হতে পারে, রেডিওর এখান থেকে শেখার রয়েছে। এরকম অনেক অনুষ্ঠান করা যেতে পারে যেখানে উইচ ইজ প্রিডমিনেন্টলি পডকাস্ট ওরিয়েন্টেড। করুন না পডকাস্ট, ভালো লোকজনকে নিয়ে আসুন, তাদেরকে দিয়ে কথা বলান, কল ইন অনুষ্ঠান করুন, যাতে পডকাস্টারদের কথাগুলো শুধুমাত্র মনোলগ না হয়ে থেকে যায়, বরং এটা আপনাদের লিসেনারদের সঙ্গে একটা ডায়ালগও হতে পারে। দেখবেন যত বেশি এক্সচেঞ্জ হবে, তত বেশি কিন্তু একটা মানুষ আপনার মিডিয়ামের সঙ্গে অনেক বেশি অ্যাটাচড থাকবে, আপনার সঙ্গে একটা ডুয়াল কন্ট্রিবিউশন মোডে যেতে পারে। আর সেখানেই কিন্তু রেডিওর সাকসেস, সেটা দিয়েই কিন্তু রেডিও শুরু হয়েছিল। প্রথম দিকে যখন বললাম যে আমার একটা বন্ধু কোনো একটি রেডিও স্টেশনে ফোন করে আমার জন্য একটি গান রিকোয়েস্ট করেছিল, আর সেই রেডিও জকি আমার নাম 2-3 বার করে নিয়েছিল, দ্যাট ইন্সপায়ার্ড মি অর দ্যাট মোটিভেটেড মি টু স্টার্ট মাই রেডিও জার্নি ফর দ্য নেক্সট 15-20 ইয়ার্স, নট 20 বাট 15 ইয়ার্স। এইবারে সেটা যখন শুরু হলো, সেখানে আবার ফেরত আসি না আমরা, আরও বেশি এক্সচেঞ্জ হোক না, আরও বেশি কথা হোক না, মনের কথা বলার আরও সুযোগ তৈরি হোক। দেখবেন রেডিও কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইকুয়ালি শাইন করছে অনলাইন প্ল্যাটফর্মের মতন, মনে হয় না? এই হলো আজকের আড্ডা, একটু লম্বা হয়ে গেল। তবে আপনার যদি মনে হয় যে আপনার রেডিও নিয়ে আপনারও নিজস্ব কিছু অভিজ্ঞতা রয়েছে, কিছু স্মৃতি রয়েছে, যেগুলো আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান না। আপনার প্রথম রেডিও, আপনার প্রথম প্রিয় রেডিও জকি, আপনার প্রথম প্রিয় রেডিও অনুষ্ঠান, কথা বলা যাবে। পরের আড্ডায় ভাবছিলাম কী নিয়ে কথা বলা যায়। আমার এই এপিসোডগুলোতে আমি মূলত কথা বলতে চাই আমাদের বড় হওয়ার বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে, বিভিন্ন এক্সপিরিয়েন্সকে নিয়ে। তো ভাবছিলাম পরের এপিসোডটাতে যদি আমাদের প্রথম বেড়াতে যাওয়া নিয়ে কথা বলা যায়। যদি আপনাদের মনে হয় যে আপনার বেড়াতে যাওয়া নিয়ে কিছু বলতে চান, কমেন্ট বক্সে লিখুন, তাহলে আমি পরের এপিসোডটাতে সেই সব বিষয় নিয়ে একবার ছুঁয়ে দেখতে চাইব। নমস্কার।